প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার সোশ্যাল মিডিয়ার এই অনুষ্ঠানে। আর আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন মডেল এবং অভিনেত্রী তানিন সোভা। আমরা কথা বলবো তার সাথে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো তার সাথে। সোশ্যাল মিডিয়ায় তানিন সোভা বেশ মানে ভাইরাল একটা ব্যাপার আছে, তাই না? ভাইরাল না ঠিক, আমি একটু অ্যাক্টিভ থাকতে লাইক করি, সবার সাথে কানেক্টিংয়ে থাকি। সবার সাথে কানেক্টিং, কিন্তু মানে ভার্চুয়ালি কেন, সরাসরি হলে ভালো হতো না? সরাসরি এত মানুষের সাথে তো দেখা করা পসিবল না। ফেসবুকে অ্যাক্টিভিটিসের মাধ্যমে সবার যেভাবে খোঁজ খবর নেওয়া যায়, বাস্তবে আমি যদি নিতে যাই আমাকে তো পাওয়া যাবে না। আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে যেটা দেখি যে প্রায় 3,000 3,11,000 3,11,000 আপনার ফলোয়ার। মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা। কবে থেকে সোশ্যাল মিডিয়া, মানে বিশেষ করে ফেসবুক ব্যবহার শুরু করলেন? আমি ফেসবুকে এর আগে আমার আরো একটা আইডি ছিল, সেটা ডিসেবল হয়ে যায়। এটা ফেসবুক আমি ইউজ করি 2013-14 থেকে। তখন থেকে এতদিন ধরে 3 লাখ প্লাস, তাই তো? না, আগে আইডি যেটা ছিল সেটা থাকলে হয়তো আরো বেশি থাকতো। মানে আপনার কেন মনে হয় যে আপনারা তো ফলোয়ার হয়, মানে মূল কারণটা কোথায়? আমি তো শুধু ফেসবুকে অ্যাক্টিভ থাকি সেজন্য না, আমার অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, বেশ ভালো ভালো আর্টিস্টদের সাথে নাটকও করেছি, সিরিয়ালও করেছি। তো সেই জায়গা থেকে আমার কিছু ফ্যান্স ফলোয়ার আছে যারা আমার কাজ দেখতে ভালোবাসে। এই যে আপনার একটা পোস্ট দেখছি যে অনেকগুলো পত্রিকাতে আপনার সংবাদ এসেছে যে 6 সিনেমা এবং 5 নাটকে তানিন সোভা, প্রায় 8-9টা পত্রিকাতে আসছে, এবং আপনি লিখেছেন যে পত্রিকার পাতায় এরকম দেখতে ভালো লাগে। পত্রিকার পাতায় যখন আবার উল্টাপাল্টা নিউজ আসে তানিন সোভার নামে এবং এসেছে বিভিন্ন সময়, সেগুলো কেমন ছিল? সেই সময়টা কেমন ছিল? আমি সব সময় চুপ থাকতে পছন্দ করি। আমি কখনোই যে সাংবাদিক ভাইয়েরা আমাকে নিয়ে নেগেটিভ নিউজ করেছে, আমি সব সময় জানতাম যে তারা হয়তো এটা ভুলভাবে মানুষের পরামর্শে বা কোনো ভুল নিউজের কারণে তারা ভুল খবরটা প্রকাশ করেছে। তখন আমি চুপচাপ থেকেছি, কারণ সময় যখন আসবে তখন তো যেটা সত্যি সেটা সামনে আসবেই। তখন সেটা আমি ওইভাবেই ম্যানেজ করে নিয়েছি। আবার সেই ভাইয়েরাই কিন্তু আমার ভালো কাজের নিউজগুলো করেছে। এই যে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আপনার নতুন ধারাবাহিক, মানে এখন মনে হয় এটাই চলছে, রসের। হ্যাঁ, ঈদের পরে ঈদের বেশ কিছু কাজ আমার অনিয়ার হয়েছে, আর এটা এখন রানিং। রসের হাড়ি বাড়াবাড়ি 27 তারিখ থেকে অনিয়ার একটা যাচ্ছে। ফান টাইপের। হ্যাঁ, অনেক ফানি। আপনারা সেটে অনেক ফান করেন নিশ্চয়ই? আমি করি, প্রচন্ড ফান করি। আচ্ছা, পার্সোনাল লাইফে কি আপনি ফানি অর সিরিয়াস? হ্যাঁ, ফানি। আপনি ফানি? আমি অলওয়েজ হাসি খুশি থাকি। আমার যারা আমার তো বিজনেস আছে, আমার সাথে যে আমার সহকর্মীরা কাজ করে, আমার বিউটিশিয়ানরা আছে, এদের সাথে সবসময় আমি হাসি খুশি মাতিয়ে রাখার ট্রাই করি আর কি। সিনেমায় এই যে দীর্ঘ সময় কাজ করছেন, তারপরেও কি মনে হয় যে আপনার প্রাপ্তিটা ঠিক সেভাবে যোগ হয়নি? হ্যাঁ, মনে হয়। আমার এখনো মনে হয় আমি আমার মনের মতো একটা ক্যারেক্টার করতে পারিনি, যে ক্যারেক্টারের মাধ্যমে সবাই আমাকে চিনবে। এখনো কিন্তু আমি রাস্তায় বের হলে এক যুগ ধরে কাজ করি, কেউ আমাকে ওভাবে চিনে না। তো সেই জায়গা থেকে বলবো যে একটা অপ্রাপ্তির জায়গা অবশ্যই আছে। ওরকম যদি কখনো সুযোগ আসে, ভালোভাবে কাজ করব। সেক্ষেত্রে সবাই কিন্তু একটা কথা বলে যে ঢাকায় সিনেমার সুপারস্টারের সাথে যদি কাজ করতে পারা যায় তাহলে সবাই চিনবে। অনেকেই জীবনের প্রথম সিনেমায় চিনে ফেলেছে। আসলে হচ্ছে কি, তার সাথে কাজ করলে না, তার সাথে কাজ করার মাধ্যমে যতটুকু না চেনে, তার সাথে কাজ করার পরে ভাইরাল হওয়ার মাধ্যমে এর চেয়ে বেশি চিনে। কিরকম? তার সাথে যারাই কাজ করেছে আমি নাম ধরেই বলতে চাই যে মানে আমি আপনার, হ্যাঁ, আপনার বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন সাকিবের সাথে আপনি অভিনয় করতে চান না, অথচ সাকিবের সাথে আপনি অভিনয় করলে তো আপনি একটা জায়গায় চলে আসতেন মনে হয়। আমি 12 বছরেও যেহেতু চাইনি, আর 12 বছরেও যেহেতু নাকি চান্স হয়নি? না না, চান্স হয়নি সেটা বলবো না। আমি একদম শুরু থেকেই তাকে, মানে পার্সোনাল লাইফ তার, সে হিরো হিসেবে ঠিক আছে, সুদর্শন, বাংলাদেশে তার মতো হিরো ওরকম খুবই কম। সিনেমার কোন জায়গাগুলো মনে হয় যে অন্ধকার জায়গা? আমার কাছে সিনেমার সব জায়গায় চকচকে ফকফকা মনে হয়। মনে হয়? হ্যাঁ, আমি ফিল্ম অনেক পছন্দ করি। বড় জায়গা, বাজেটের একটা ব্যাপার আছে, অনেক অনেক কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। অন্ধকার কিছু দেখি না, সব তো আমাদের নিজেদের ভিতরে। আমরা যদি ফিল্মের মতো এত বড় একটা জায়গাকে নোংরা ভাবে নিজেরা ব্যবহার করি, সেটা নোংরা হবে। আমার কাছে অন্ধকারের কিছুই নেই।
আপনি সবকিছুকেই একদম সাদা চোখে দেখতে চান। দেখি আমি নিজের মতো করে মেনটেন করার ট্রাই করি। আপনি এখানে একটা ছোট্ট পোস্ট শেয়ার করে লিখেছেন যে মানুষের সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন? কথার। হ্যাঁ, সেই কথা কখন খারাপ হয়ে যায়, কখন আত্মঘাতী হয়ে যায়? আপনার কখনো আপনার নিজের কথা আত্মঘাতী হয়েছে? আমার যখনই মনে হয়েছে যে আমি মনে করেন আপনার এখানে আজকে আসলাম, আপনার সাথে কোনো কারণে আমার দু একটা কথা উল্টাপাল্টা হয়ে গেছে বা আমার মনে হয়েছে যে আমার কথায় রানা ভাই কষ্ট পেয়েছে, আমি আপনাকে তৎক্ষণাৎ বাসায় যে ফোন দিয়ে সরি বলবো। তার মানে আপনি বিনয়ী, অবভিয়াসলি। উদ্ধত না। না, আমি কখনোই কাউকে মানে নিজের ইচ্ছাকৃতভাবে হার্ট করি না। আর আমার মনে হয় মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মুখের ভাষাটাই মেন। আপনার কথা দিয়ে অনেক কিছুই জয় করা সম্ভব। বন্ধু কখন খারাপ হয়ে যায়? স্বার্থে আঘাত লাগলে। কতবার স্বার্থে আঘাত দিয়েছেন আপনি? অনেক পেয়েছি আঘাত। আপনি আমি কতবার কাউকে দিয়েছেন? কখনো আঘাত দিইনি, আমি কারো কাছে কিছু আশা করি না। ছোটবেলা থেকে আমি সেলফ ডিপেন্ডেন্ট। ইভেন আমি আমার মানে আমার পুরো ফ্যামিলিটাই আমি টেক কেয়ার করি। সেই জায়গা থেকে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে কেউ বলতে পারবে না যে তানিন কখনো হেল্প চেয়েছে, বা আমি সবাইকে চেয়েছি বা ট্রাই করেছি সবার বিপদ আপদ সবসময় পাশে থাকার। বাট আমার যদি কখনো কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় বা আমি কখনো লনলি ফিল করি, আমি সবার কাছ থেকে হার্ট হই। এ পর্যন্ত সবচেয়ে বেশি দুঃখ কে দিয়েছে বলে মনে হয়? দুঃখ তো অনেক পেয়েছি, আনকাউন্টেবল। সবচেয়ে বেশি দুঃখ কোথায়? আমার বাবা নাই। সেটা তো সেই কারণে আপনি 1 বছর 1.5 বছর মতো কাজ থেকে এই কারণে আমার মনে হয় সবসময় আমি অসহায়। কষ্টের পার্ট আপনি বলেন যে কোনটা ভালো আর কোনটা কষ্টের, আমি বলবো যে আমার একটাই কষ্ট, আর কারণ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাবা নাই, এটাই আমার কষ্ট। এই যে আপনার কষ্টের উপলব্ধি থেকে আপনার কি এইটা আপনার সন্তানের জন্য আপনার কষ্ট হয় না? কারণ আপনি সিঙ্গেল মাদার, মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখেন? আমার সব স্বপ্ন ওকে নিয়েই। এখন ও বড় হবে, মানুষের মতো মানুষ হবে, যাতে মানুষ কখনো বলতে না পারে যে সিঙ্গেল মাদার হয়ে আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। আমি চাই ও ওর মতো করে অনেক দূরে এগিয়ে যাক। আপনার জীবনের কোন স্ট্রং ব্যাপারটি আপনার মেয়ের মধ্যে গ্রো করছে? আমি চাই ও অনেক সাহসী হোক, আমার মতো সাহস। আমি কে কি বলে জানি না, আমার প্রচণ্ড সাহস। আর 10টা ছেলের যে সাহস না আছে সেটা আমার একারই আছে। কিরকম একটা উদাহরণ যদি দিতেন? আপনার মাথার উপরে পুরো ফ্যামিলি, হাজার মানুষের কটু কথা, আপনি সবকিছু যখন একাই সামলাতে পারবেন এই সমাজে, এর চেয়ে বড় সাহসিকতা আর কি হতে পারে? এই যে আপনি একজন সিঙ্গেল মাদার এবং ফ্যামিলিকে মেনটেন করছেন, নিজে কাজ করছেন শোবিজে, বিভিন্ন ধরনের কথার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, সেইগুলোকে কিভাবে আসলে ম্যানেজ করেন? আগে বেশি কথা শোনা লাগতো, এখন তো আমি আলহামদুলিল্লাহ ওয়েল এস্টাবলিশড। আমার কারো কথায় কান দেয়া লাগে না, কারো টাকায় চলা লাগে না। আমার নিজের বিজনেস আছে, আমার আন্ডারে অনেকগুলো পরিবার চলে, অনেকগুলো মেয়ের লাইফ। তো এখন আর কেউ কিছু বলতে সাহস পায় না। যারা আগে পরে আমার রিলেটিভ বলেন, ফ্রেন্ড সার্কেল অনেকে আছে না পিছনে কথা বলে, এখন তারাই বাহবা দেয় যে না ঠিক আছে। ঠিক কি ধরনের কথার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে যেটা থেকে আসলে অন্য মেয়েরা সাহস নিতে পারে? আপনি কিভাবে মেনটেন করেছেন? যে আমার সিঙ্গেল মাদারের এই ব্যাপারটা নিয়েই হয়তো আমি ভালো ছিলাম না, অনেকে তো জানে না পিছনের ঘটনা। আমার যখন বিয়ে হয় তখন তো আমার এজ ছিল 10-11 বছর, তখন আমি কি বুঝতাম? কিছুই বুঝতাম না। তো এটা তো মানুষ জানে না মিডিয়াতে, যে তারা তো বলবে খারাপ ছিল এই কারণে ডিভোর্স হয়েছে, বাচ্চা হওয়ার পরে জামাই চলে গেছে, এই সেই। তো এই সব কথাকে আমি পাত্তাই দিইনি কখনোই না। আমার একটাই টার্গেট ছিল যে মানুষের মুখ বন্ধ করার জন্য হলেও আমার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পড়াশোনা থেকে শুরু করে সবই ওই সময় চালিয়ে আসছি। আর একটা মেয়ের জন্য এটা অবশ্যই জরুরি, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করা। কারো প্রতি নির্ভরশীল হলেই লাইফ শেষ। কিন্তু এইখানে আসতে তো আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট করতে হয়েছে। সেই স্ট্রাগলিং পিরিয়ডটাকে কিভাবে মেনটেন করেছেন আপনি? এমনও সময় গেছে, মানে বাড়ি থেকে যখন আমি চলে আসি ঢাকায়, না বলে চলে আসছিলাম। আমি গানের অডিশন থেকে আসছিলাম কলজাপনে 2012 সালে। তো বাসা থেকে পালিয়ে আসা, আর আমার ফ্যামিলি একটু বেশি কনজারভেটিভ,
বাবা হাফেজ, আমিও হজ করেছি 2বার। তো ওই সময়টা আব্বু পছন্দ করতো না। আমার আব্বা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন, আমার জীবন মানে হচ্ছে আমার বাবা। তো তখন এটাকে ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। যখন চলে আসি, গানের অডিশন থেকে বাদ পড়ে যাই, তারপরে আবার আমাকে ব্যাক করতে হয়েছিল। আচ্ছা, বান্ধবীর কাছ থেকে টাকা ধার নিয়ে সে ঢাকায় আসা। এখনো আমি ওর কথা বলি, আমার বেস্ট ফ্রেন্ড মুনমুন। তো এসব মনে পড়লে ইমোশনাল হয়ে যায়। অনেক বাজে সময় গেছে, না খেয়েছিলাম, ছোট বাসায় ছিলাম, কারণ তখন তো বাবার কাছ থেকে টাকা চাওয়াটাও অন্যরকম। তারপরে যখন মোশাররফ করিম ভাইয়ের সাথে প্রথম নাটক করি, যমজ নাটকটা যখন অন এয়ার হয় ঈদের সময় আজাদ কালাম ভাইয়ের, তখন দেখা যায় যে এলাকার মধ্যে একটা হইচই পড়ে গেছে যে অমুক এখানকার মেয়ে তো তানিন মোশাররফ করিমের সাথে কাজ করেছে, ভালো নাটক। এই আস্তে আস্তে যখন আব্বুর কানে মানুষ বলা শুরু করছে, তখন তার একটু একটু ভালো লাগছে যে না ঠিক আছে। তখন তারা আমাকে ফ্যামিলি থেকে সাপোর্ট করে। সোশ্যাল মিডিয়ায় যে এত এত ফলোয়ার, এত সুন্দর সুন্দর ছবি তানিন সোফার চাই, এখান থেকে মানে প্রতিদিন করে কতটা অফার আসে? আগে এটা কাউন্ট করতাম একটা সময়, আচ্ছা, আরো 7, 8, 9 বছর আগে, তখন করতাম। এখন আর এটা করা হয় না, এখন আর মেসেজ সিন করতে পারি না, কারা প্রপোজ করলো, ব্যস্ততার কারণে। তো তখন এই 8-9 বছর আগে কতগুলো করে পেতেন এভারেজে গড়ে প্রতিদিন? অনেক অনেক অনেকেই প্রপোজ, প্রতিদিনই প্রপোজ আসে, এখনো আসে। তাদেরকে থামান কি করে? থামানো লাগে না, থেমে যায়। নক দিতে দিতে যখন দেখে কোনো রেসপন্স করি না, ওটাই থেমে যায়। সোশ্যাল মিডিয়ার খারাপ দিক কোনটা? এখানে মানুষ মানে উল্টাপাল্টা জিনিস ভাইরাল করে। আপনি কি কি উল্টা দিক কোনটা হতে পারে? আমি তো উল্টা দিক দেখি না, আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি। আর আমাকে কেউ ব্যাড কমেন্টস করে না। আপনি আমার পোস্টের মধ্যে ঢুকে দেখবেন কোনো ব্যাড কমেন্টস নাই। এত এত কমেন্টস আসে, কোথাও কোনো গালাগালি বা উল্টাপাল্টা কমেন্টস আসে না। তো আমি উল্টা দিক তো দেখি না। সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলোর মধ্যে আপনার কোনটা আপনার জন্য বেস্ট ছিল? আমার জন্য বেস্ট, আমি সবার কাছে যে কোনো একটা নিউজ বলেন, আমার ভিতরের কোনো কথা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি, যেটা আমি সারাদিন ফোন হাতে নিয়ে অন্য অ্যাপসে ঘাটাঘাটি করলেও সম্ভব না। ইউটিউবে কখন আপলোড দিব, কখন যাবে, তারপর মানুষ জানবে। ফেসবুকে একটা টেক্সট মানে টাইপিং করে লিখে দিলেই কিন্তু সবাই পেয়ে যায়, সাথে সাথে শেয়ার হয়ে যায়, সবাই জানে। আপনার মেয়ে ফেসবুক ইউজ করে? হ্যাঁ, করে। তার জন্য কোনো পরামর্শ থাকে আপনার? পরামর্শ থাকে বলতে, ওর যারা স্কুলে ও দেখা যায় যে বন্ধ থাকে, বা এই যে গরমের মধ্যে ও ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না, বাসায় বসে ওরা গ্রুপিং করে পড়াশোনা করে, উল্টাপাল্টা কোনো কিছু করতে দিই না, আমি ওর আইডি মেনটেন করি। আচ্ছা, মানে এক ধরনের মানে স্পাইং করেন আইডি মেনটেন করতে, যা মা হিসেবে। হ্যাঁ, ওটা তো দরকার আছে। উল্টাপাল্টা এখন তো মেয়েরা খুবই অ্যাডভান্স। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তো ওই জায়গা থেকে আমি ওরে ওইভাবেই দেখাশোনা করার ট্রাই করি। আমরা কথা বলতে বলতে মনে হয় সময়ের শেষের দিকে চলে এসেছি। এই যে একটা পোস্ট আর একটা পোস্ট দেখছি যে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, যারা তোমার নামে পিছনে বসে বদনাম করে, ভুলে যেও না পর কখনো আপন হয় না। কারণ হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট আছে এখানে। প্রথম কথা হচ্ছে যে যারা তোমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, এটা কি উপলব্ধি থেকে লেখা? হ্যাঁ, আপনাকে স্বার্থে আমাকে ব্যবহার করেছে। এই পোস্টটা যেদিন দেই আমি, সেদিন একদম আমার মা আমাকে সবসময় বলে যে তুই এই কাজটা করিস না, অমুকের জন্য এটা করার দরকার নাই। আমি তখন আম্মুকে বলি যে দূর, তুমি কিছু জানো না, তুমি এটা নিয়ে কথা বলবো না। তারপরে দেখা যায় 1 সপ্তাহ যেতে না যেতে আম্মুর কাছে আমি কান্নাকাটি করি, জানো মা ও এরকম করছে। তখন আমার ফ্যামিলি মেম্বার থেকে কেউ কিন্তু আমাকে এভাবে হার্ট করবে না। আর দিন শেষে তারাই আমার পাশে থাকে, বিপদ আপদ সব সময়। আর যাদের জন্য এত করি, বন্ধু বান্ধব বলেন, অনেকেই আছে নিজেদের স্বার্থে ব্যবহার করে, স্বার্থ পুরালেই শেষ। এই জন্য বলেছি পর কখনোই আপন হয় না। এই জন্যই মনে হয় বাংলাদেশে একটা সিনেমা ছিল বন্ধু বেঈমান, তাই না? হ্যাঁ, ওরকমই। বাট লাস্টের যে কথা আপনি বললেন যে পর কখনো আপন হয় না, কিন্তু সেই উনি লোকটা কিন্তু পর।
সে তো এখন আপনের চেয়েও আপন হয়ে গেছে অনেক দিন, 5 বছর। মানে সেই পর আপন হলো কি করে, মানে কোন কোন গুণ তাকে আপনার কাছে আপন করে তুললো? সে খুবই মানে একই সাথে প্রশ্ন যে নারীরা আসলে পুরুষের মধ্যে কোন গুণগুলো খুঁজে বেড়ায়? আমি তার বন্ধু, আমি তার সাথে কোনো কিছু শেয়ার করতে ভয় পাই না, সবকিছু মানে নিঃসংকোচে বলতে পারি যে যেন এটা হয়েছে। এই রাস্তায় যদি রিক্সাওয়ালা আমার সাথে একটু খারাপভাবে তাকায়, আমি তাকে শেয়ার করি। আর নারীরা যত্নে আটকায়, সে আমাকে প্রচন্ড কেয়ার করে। শুধু টাকা পয়সা দিলেই কেয়ার হয় না, অনেক সময় তুমি কি খাবারটা টাইম মতো খেয়েছো, এটাও অনেক বড় কিছু। তা আমি এই জন্যই সে পর থেকে আপন কিন্তু একদিন হয় না, অনেক টাইম লেগে গেছে, 5 বছর। আপনার সামনের যে ইচ্ছে স্বপ্ন সেটা সুপার হিরোইন হয়ে ওঠা, এরকমই তো? না, তাহলে আমি আমার এখন স্বপ্ন, যেহেতু মিডিয়াতে আছি, অভিনেত্রী হিসেবে সারা জীবন থাকতে চাই। মায়ের ক্যারেক্টার, ভাবির ক্যারেক্টার, একটা সময় যেন মানুষ বলে যে না, উনি অনেকদিন ধরেই কাজ করে। মানে দাদির ক্যারেক্টার, তারপরে লাশের ক্যারেক্টার দিয়ে শেষ শেষ করতে চান? করতে চাই। আর পার্সোনাল লাইফে বলবো মেয়েকে নিয়ে স্বপ্ন, মেয়েকে মানুষের মতো একজন মানুষ করব, সবাইকে নিয়ে ভালো থাকার ট্রাই করতেছি, দেখি ইনশাআল্লাহ আল্লাহ কি আছে কপালে জানি না। আর যে লোকটার কথা বলেছি, যদি কপালে থাকে সে থাকবে। আপনি কি নিজেকে বোকা হিসেবে দেখেন না চালাক হিসেবে দেখেন? বোকা, প্রচন্ড। এই জন্য এই পোস্টটা ছিল, তাই না? সুপার হিরো হিরোইনের প্রথম যে হতাশটা, কারণ আমি নিজেও বোকা। আমরাও হতাশ হতে চাই না এবং আপনাকে হতাশ করতে চাই না। নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, এই অনুষ্ঠানটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি? সবাই আমার জন্য দোয়া করবেন। আর নেক্সাস টেলিভিশনের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এখানে ইনভাইট করার জন্য, স্পেশালি আপনাকে। আপনার সাথে আজকে ফার্স্ট দেখা, বাট কথা বলে অনেক ভালো লাগলো, আড্ডা দিলাম, টাইম কেটে গেল, মনে হলো মাত্রই এসেছি। আর আমার যারা ফ্যান্স ফলোয়ার আছেন, আপনারা তো মাত্র 3,11,000, আমি চাই অনেক মিলিয়নের পরে মিলিয়ন ফ্যান্স ফলোয়ার আমাকে ভালোবাসুক। আর আমার বৈশাখী টেলিভিশনে নতুন একটি সিরিয়াল যাচ্ছে, রসের হাড়ি বাড়াবাড়ি, আপনারা অবশ্যই দেখবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর সামনে আমার সিনেমা আসছে, সিনেমাও দেখবেন, হলে চোখে যে চোখ রেখে কথা বলেন। হলে যে সিনেমা দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা নাটক দেখবেন, আর নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা জানিয়েছেন সবার জন্য, এবং নিচের জন্য চাওয়াটাও ছোট না, কিন্তু তালিকাটা বেশ বড়। তবে আমরা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ভালো Thank you. থাকবেন, আবারও হয়তো দেখা হবে। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।